আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাই নিশ্চয়ই ভালো আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে অপারেটিভ গাইনোকোলজির আরেকটি ক্লাস নেব আমি। আমাদের আজকে টপিকস হচ্ছে হিস্টেরেক্টমি। আর আমি ডক্টর রেবেকা তায়ান্নুম শাম্মী, কনসালটেন্ট মিডফোর্ড হসপিটাল। এটা তোমাদেরকে আগেই বলেছি। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি আর হচ্ছে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি, এই দুটোই হচ্ছে আজকে মেইনলি টপিকস। আর সাথে আমি মায়োমেক্টমি সম্পর্কে কিছু বলবো। আর তোমাদের এই টপিক্সের উপরে যেভাবে আমি ক্লাস নিব সেটা হচ্ছে আসলে তোমাদের এক্সাম পারপাজে যেভাবে পড়াতে হয় সেভাবে পড়ানোর চেষ্টা করব, কারণ হিস্টেরেক্টমি হচ্ছে অনেক বড় একটি চ্যাপ্টার। আর হিস্টেরেক্টমি কিভাবে করতে হয়, প্রসিডিউর কি, এই জিনিসগুলো কিন্তু তোমাদের এই লেভেলে খুব বেশি জানার প্রয়োজন নেই। খুব প্রিলিমিনারি এবং বেসিক কিছু জানলেই চলবে। তো আমি সেভাবে আজকে তোমাদের ক্লাসটা সাজিয়েছি। প্রথমে আমরা পড়ি যে হিস্টেরেক্টমির টাইপস কি। এটা তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করে যে হিস্টেরেক্টমি মানে কি। তো হিস্টেরেক্টমি মানে কি? হিস্টেরেক্টমি মানে হচ্ছে রিমুভাল অফ ইউট্রাস। সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে আমরা যখন ইউট্রাস ফেলে দেই সেটাকে বলা হয় হিস্টেরেক্টমি। তো তখন জিজ্ঞেস করে যে হিস্টেরেক্টমি কি ভাবে করা যায়, ইউট্রাস কি রুটে বা কি ভাবে ফেলা যায়। তখন তোমরা বলবে যে অ্যাবডোমিনাল আর হচ্ছে ভ্যাজাইনাল। অ্যাবডোমিনাল মানে হচ্ছে আমরা যখন অ্যাবডোমিনে ইনসিশন দিয়ে পেট কেটে যে অপারেশন করে ইউট্রাস ফেলে দিয়ে সেটাকে বলা হচ্ছে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। আর ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি হচ্ছে যখন আমরা পেট না কেটে ভ্যাজাইনাল রুটে অপারেশনটা করে ইউট্রাসটা ফেলে দিই সেটাকে বলা হয় ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি। সেক্ষেত্রে কিন্তু অ্যাবডোমিনে কোনো ধরনের ইনসিশন বা স্কার থাকে না। তাহলে টাইপস জিজ্ঞেস করলে তোমরা বলবে যে হিস্টেরেক্টমি দুইভাবে করা যায় বা দুই ধরনের, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি আর হচ্ছে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি। আবার অন্যভাবে তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে হিস্টেরেক্টমি করার কি রুট আছে। রুট মানে হচ্ছে যে কি ওয়েতে আমরা করতে পারি। তখন কিন্তু তোমরা অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি আর ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি বলবে। আর অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির সাথে তোমরা অ্যাড করে বলতে পারো যে আমরা আজকাল ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমিও করে থাকি, কারণ ল্যাপারোস্কোপিক্যালি কিন্তু এখন হিস্টেরেক্টমি অনেক বেশি করা হচ্ছে এবং এটা খুবই পপুলার হচ্ছে। কাজে তোমাকে যদি বলে যে হিস্টেরেক্টমি কি ভাবে করা যায়, কি রুট আছে, তখন তুমি বলবে যে অ্যাবডোমিনালি করা যায় পুরোপুরি ইনসিশন দিয়ে, বড় ইনসিশন দিয়ে ওপেন করে, অথবা ক্যামেরার মাধ্যমে ছোট ফুটা করে ল্যাপারোস্কোপিক্যালি করা যেতে পারে। আর সেদিকে আছে হলো ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি। এখন অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি মানে অ্যাবডোমিনে আমরা ইনসিশন দিয়ে অ্যাবডোমেন ওপেন করে হিস্টেরেক্টমি করি। সেই হিস্টেরেক্টমির কিন্তু আবার বিভিন্ন রকমের টাইপ আছে। সেই টাইপটা আবার তোমাদেরকে জিজ্ঞেস করে যে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, অ্যাবডোমিনাল রুটে জরায়ু ফেলে দেওয়া কি ধরনের অপারেশন হতে পারে। কোশ্চেনটা তোমাদের বুঝতে হবে, তাই না, যে কি অ্যাবডোমিনাল টাইপ অফ হিস্টেরেক্টমি আছে। তখন তোমরা বলবে যে অ্যাবডোমিনাল রুটে আছে টোটাল হিস্টেরেক্টমি, অথবা আছে সাব টোটাল হিস্টেরেক্টমি, কিংবা আছে হিস্টেরেক্টমি উইথ বিএলএসও। এটাও তোমাদের জিজ্ঞেস করে। তখন বিএলএসও মানে কি? বাইল্যাটারাল সালপিঙ্গো ওফারেক্টমি। তার মানে হচ্ছে তোমরা ইউটেরাস রিমুভ করছো আর সাথে বাইল্যাটারাল মানে দুই পাশে টিউব আর ওভারি সেটাও ফেলে দিচ্ছ। শুধু ইউটেরাস ফেলছো না, সাথে টিউব আর ওভারি সেটাও ফেলে দিচ্ছ। তখন সেটাকে বলা হয় হিস্টেরেক্টমি উইথ বাইল্যাটারাল সালপিঙ্গো ওফারেক্টমি। আরেক ধরনের হিস্টেরেক্টমি আছে যেটাকে আমরা বলি রেডিক্যাল হিস্টেরেক্টমি। আবার অনেক ক্ষেত্রে কিন্তু বলা হয় ভার্ডিমস হিস্টেরেক্টমি। রেডিক্যাল বা ভার্ডিমস হিস্টেরেক্টমি কাদের ক্ষেত্রে করা হয়? ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে করা হয়। সেই ক্ষেত্রে এই অপারেশনটার নাম রেডিক্যাল কেন হলো? রেডিক্যাল মানে আমরা শুধু ইউট্রাস ফেলবো না, টিউব, ওভারি সেটাও ফেলবো, এবং আশেপাশে পেলভিসের যে প্যারামেট্রিয়াম আছে, প্যারামেট্রিয়াল টিস্যু মানে দুই পাশে যে পেলভিসে কানেকটিভ টিস্যু আছে সেটা ফেলবো, অ্যাসোসিয়েটেড লিম্ফ নোড ফেলবো। ইউটেরাসের নিচে আছে ভ্যাজাইনা, ভ্যাজাইনার কিছু পোর্শন ফেলবো। এটা হচ্ছে রেডিক্যাল মানে খুব এক্সটেন্ডেড একটি হিস্টেরেক্টমি। তখন সেটাকে বলা হয় রেডিক্যাল হিস্টেরেক্টমি। কাজে টাইপ অফ অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি জিজ্ঞেস করলে তোমরা বলবে টোটাল হিস্টেরেক্টমি, সাব টোটাল হিস্টেরেক্টমি, হিস্টেরেক্টমি উইথ বিএলএসও, আর হচ্ছে রেডিক্যাল হিস্টেরেক্টমি। এখন এই চার ধরনের হিস্টেরেক্টমি সম্পর্কে আমি শর্ট করে কিছু কথা বলবো যেটা তোমাদের লেভেলে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে।
এখন দেখো প্রথমে জিজ্ঞেস করতে পারে গাইনি কেজে অনেক সময় তোমাদের ফাইব্রয়েড ইউটেরাস থাকে, তারপর তোমাদের ওভারিয়ান টিউমার থাকে, তখন সেটার কিন্তু ট্রিটমেন্ট জিজ্ঞেস করে যে ফাইব্রয়েড ইউটেরাস হয়েছে, পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট, পেশেন্টের বয়সও 40-এর উপরে, তাহলে এই পেশেন্টের ম্যানেজমেন্টটা কি হবে ফাইব্রয়েড ইউটেরাসের ক্ষেত্রে? তখন তোমরা কিন্তু উত্তর দাও যে আমরা ট্রিটমেন্ট করব সার্জিক্যাল এবং সেটা হবে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। সেই ক্ষেত্রে তোমাদের তখন হিস্টেরেক্টমি রিলেটেড কিছু কোশ্চেন আসতে পারে। যেমন ইন্ডিকেশনের মধ্যে আমরা সবসময় বলবো যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি আমরা কাদের ক্ষেত্রে করব। টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি মানে হচ্ছে যে আমরা ইউটেরাস এবং সার্ভিক্স দুটোই ফেলে দেবো। ইউটেরাসের ঠিক নিচেই পোর্শনটুকুকে আমরা বলি সার্ভিক্স, সেই পুরোটাকে ফেলে দেওয়াকেই বলা হয় যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। তাহলে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি তোমাদের রিটেনে যদি কোশ্চেন আসে অথবা ভাইবা বোর্ডেও জিজ্ঞেস করতে পারে যে কোন কোন ক্ষেত্রে আমরা টোটাল অ্যাবডোমিনাল রুটে হিস্টেরেক্টমি করি, কোন কোন ক্ষেত্রে আমরা ইউটেরাসটা এবং সাথে সার্ভিক্সটা ফেলে দেই অ্যাবডোমিনালি অপারেশন করে, তখন তোমাদের 3-4টা ডিজিজের নাম অবশ্যই বলতে হবে। এর মধ্যে প্রথমেই আসবে ফাইব্রয়েড ইউটেরাস, আর এরপরে আসবে হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং যেটা, সেটাতেও অনেক সময় দেখা যায় যে মেডিসিন ধরে না। মেডিসিন যদি না ধরে সেক্ষেত্রে আলটিমেটলি রোগী যখন 40-এর উপরে বয়স হয়ে যায়, ফ্যামিলি কমপ্লিট থাকে, সেক্ষেত্রে আমরা তখন রোগীর সার্জিক্যাল প্রসিডিউরের দিকে যাই যে তার মেডিকেল ট্রিটমেন্ট ফেল করেছে অথবা অনেক বেশি সিমটম অ্যাপিয়ার করছে, তার ফ্যামিলি কমপ্লিট, এখন তার ইউটেরাসটা ফেলে দেবো। কাজে তোমাদের ইন্ডিকেশনের কথা জিজ্ঞেস করলে তোমরা বলবে যে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, ফাইব্রয়েড ইউটেরাস, আর 3 নম্বরে তোমরা বলতে পারো টিউবো ওভারিয়ান ম্যাস। টিউবো ওভারিয়ান ম্যাসের ক্ষেত্রে তোমরা ওভারিয়ান টিউমার অনেক সময় বলা হয়, কিন্তু ওইভাবে ওভারিয়ান টিউমার না বলে আমরা বলি যে টিউবো ওভারিয়ান ম্যাস। সেক্ষেত্রে দেখা যায় যে হিস্টেরেক্টমির সাথে অনেক ক্ষেত্রে আমরা টিউব আর ওভারিও ফেলে দিই, কিন্তু হিস্টেরেক্টমি তো ডেফিনেটলি করি, কাজে তুমি এক্ষেত্রে টিওমাসটাও বলতে পারো। আর কোন ক্ষেত্রে আমরা হিস্টেরেক্টমি করি? এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমাইসিস, এগুলো তুমি লাস্টের দিকে বলতেও পারো, নাও বলতে পারো, কিন্তু তোমাকে মোস্ট কমন যেগুলো সেগুলো অবশ্যই বলতে হবে। সেটা হচ্ছে তোমার AUB, অ্যাবনর্মাল ইউটেরাল ব্লিডিং, আর 2 নম্বরে হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস। হ্যাঁ, এই দুটো তোমাদেরকে বলতেই হবে ইন্ডিকেশনে। এরপরে আসে সাব টোটাল হিস্টেরেক্টমি। এখন তোমাকে প্রথমে জিজ্ঞেস করতে পারে যে সাব টোটাল হিস্টেরেক্টমি মানে কি। সাবটোটাল হিস্টেরেক্টমি মানে হচ্ছে যে তুমি ইউটেরাসটা ফেলে দিবে কিন্তু সার্ভিক্সটা রেখে দিবে, তার মানে হচ্ছে রিমুভাল অফ দ্য ইউটেরাস অ্যান্ড লিভিং বিহাইন্ড দ্য সার্ভিক্স। আমি শুধু ইউটেরাস ফেলবো এবং সার্ভিক্স রেখে আসব, এই অপারেশনটার নাম হচ্ছে সাবটোটাল হিস্টেরেক্টমি। সাবটোটাল মানে পুরোপুরি আমি ইউটেরাসটা ফেলে দেইনি, ইউটেরাসের নিচের পোর্শন মানে সার্ভিক্সটা আমরা রেখে দিয়েছি, এটাকে বলা হয় সাবটোটাল হিস্টেরেক্টমি। তখন জিজ্ঞেস করতে পারে যে সাবটোটাল হিস্টেরেক্টমি আমরা কোন কোন ক্ষেত্রে করি, কোন কোন ক্ষেত্রে সাবটোটাল হিস্টেরেক্টমি করা হয়। সেক্ষেত্রে প্রথমেই আমরা বলবো যে ডিফিকাল্ট টিউবো ওভারিয়ান ম্যাস অথবা এন্ডোমেট্রিওসিস, মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা ওপেন করে দেখলাম যে নিচের দিকে অনেক অ্যাডহেশন, তুমি যদি সার্ভিক্স সহ ফেলতে যাও তখন এত বেশি অ্যাডহেশন, এবং সার্ভিক্সের দুই পাশে কিন্তু আছে ইউরেটার, সেক্ষেত্রে দেখা যায় যে ইউরেটার ইনজুরি হওয়ার চান্স আছে। সেই ক্ষেত্রে অনেক অ্যাডহেশন রোগীর যদি আমরা দেখি যে সার্ভিক্সে কোনো প্রবলেম নেই, আমরা আগে থেকেই টেস্ট করে রেখেছি প্যাপসমিয়ার অথবা ভায়া যে তার সার্ভিক্স হেলদি, এবং আমরা অপারেশনের সময় পেট খুলে দেখলাম যে অনেক বেশি অ্যাডহেশন, এত অ্যাডহেশন যে অপারেশন করতে গেলে হ্যান্ডলিং অনেক বেশি হবে এবং পেশেন্টের ইনজুরি হওয়ার চান্স আছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু তার ইউটেরাসটা শুধু ফেলে দেব এবং সার্ভিক্স রেখে দেব, এটাকে আমরা বলি সাবটোটাল হিস্টেরেক্টমি। কাজে সাবটোটাল হিস্টেরেক্টমি যদি ইন্ডিকেশন তোমাদের জিজ্ঞেস করে তোমরা বলবে যে ডিফিকাল্ট টিউবো ওভারিয়ান ম্যাস অথবা এন্ডোমেট্রিওসিস, মানে যেই কন্ডিশনগুলোতে অনেক অ্যাডহেশন থাকে, যেক্ষেত্রে আমরা শুধু ডিজিজড ইউটেরাসটাকে ফেলে দিতে চাচ্ছি এবং টিউবো ওভারিয়ান মাস সাথে আমরা হয়তো টিউব আর ওভারিটা ফেলে দিচ্ছি, নিচের সার্ভিসটুকু আমরা রেখে দিচ্ছি, টাচ করছি না, সেটাকে বলা হচ্ছে সাবটোটাল হিস্টেরেক্টমি। সাবটোটাল হিস্টেরেক্টমিটা সবচেয়ে বেশি আমাদের প্র্যাকটিস হয় অবস কেজে,
অবস কেজে আমাদের অনেক পেশেন্ট আসে, ধরো অনেক ট্রায়াল দিয়ে এসেছে বাইরে থেকে, অবস্ট্রাক্টেড লেবার, এবং তার বেবি ডেলিভারি হওয়ার পরে অনেক পিপিএইচ হচ্ছে এবং ইউট্রাসটা হচ্ছে অ্যাটনিক, ইউট্রাসে কোনো কন্ট্রাকশন নেই, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। রোগীকে আমরা অনেক ধরনের পিটোন, তারপর প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো দিয়ে আমরা ব্লিডিং কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু ব্লিডিং কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করেছে। সেই ক্ষেত্রে রোগীর যদি দেখি যে এটা 4 নাম্বার বাচ্চা অথবা 5 নাম্বার বাচ্চা, তখন লাইফ সেভিংয়ের জন্য এই রোগীকে আমরা দেখা যায় নর্মাল ডেলিভারির পরেও তাকে আমরা আবারও অপারেশন করি। অপারেশন করে তখন খুব দ্রুততম সময়ের মধ্যে, তার যেহেতু ইউটেরাসে কোনো টোন নেই এবং সেখান থেকে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, আমরা শুধু ইউটেরাসটা ফেলে দেই, তখন আমাদের সার্ভিক্স রেখে দেই, কারণ এটা তো কোনো গাইনি কেস নয় যে এখানে তার পেশেন্টের অনেক বেশি সার্ভিসাইটিস বা সার্ভিক্সে কোনো ইনফেকশন অথবা কোনো টিউমার এ ধরনের না, জাস্ট ইউটেরাস থেকে তার ব্লিডিং হচ্ছে। এজন্য আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে অপারেশন করে খুব দ্রুত শুধু ইউটেরাসের উপরের টুকু ফেলে দিই, সার্ভিক্সটা রেখে আমরা খুব তাড়াতাড়ি আবার অ্যাবডোমেন ক্লোজ করে চলে আসি। আমাদের টার্গেট থাকে ব্লিডিং বন্ধ করা। কাজেই সাবটোটাল হিস্টেরেক্টমি বললে কিন্তু তোমাদের এই অবস কেসটাও অনেক বলতে হবে যে ইমার্জেন্সি হিস্টেরেক্টমি, অ্যাটনিক পিপিএইচ হচ্ছে, যেই পিপিএইচ আমরা কন্ট্রোল করতে পারছি না মেডিসিন দিয়ে, সেক্ষেত্রে আমরা সাবটোটাল হিস্টেরেক্টমি করি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের তোমার আগে দুটা সিজার হয়েছে এবং এবার পেশেন্ট না জানিয়ে সে ট্রায়াল দিচ্ছে নর্মাল ডেলিভারি ট্রায়াল দেওয়ার সময় এত বেশি পেইন হয়েছে, ওই পেইনের জন্য কিন্তু তার আগের যে স্কার আছে সেটা ফেটে রাপচার ইউটেরাস হয়ে গেছে, এটা হতে পারে। আবার আমরা এমন পেশেন্টও পাই, অবসের পেশেন্ট যার আগে কোনো ধরনের সিজার নেই কিন্তু এবার ডেলিভারি ব্যথা উঠেছে, অথবা ডেলিভারি ব্যথা উঠেনি, অ্যাক্সিডেন্টালি সে ফল মানে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এ ধরনের পেশেন্টের দেখা যায় যে সে হঠাৎ করে যখন 9 মাসের বাচ্চা নিয়ে এত বড় পেট, হঠাৎ সাডেন ফল পড়ে গেল, তখন কিন্তু ইউট্রাস রাপচার্ড হয়ে যায়। এই ধরনের রাপচার্ড কেসেও আমরা তখন মাকে বাঁচানোর জন্য, রাপচার্ড ইউট্রাসে দেখা যায় ভেতরে হয়তো বাচ্চা মরেই গেছে, কিন্তু সেক্ষেত্রেও আমরা কিন্তু ওপেন অপারেশন করে ইউট্রাস যেহেতু ফেটে গেছে সেই ইউট্রাসটাকে আমরা ফেলে দেই, তখন সার্ভিসটা রেখে আসি, কারণ এখানে দেখা গেল ইউট্রাসটা শুধু ফেটে গেছে। কাজে এই ধরনের ইমার্জেন্সি হিস্টেরেক্টমিতে আমরা কিন্তু সাব টোটাল হিস্টেরেক্টমি করি। কাজে সাব টোটাল হিস্টেরেক্টমি ইন্ডিকেশন জিজ্ঞেস করলে তোমরা কিন্তু অ্যান্সার এই তিনটাই দিবে। এরপরে আসি রেডিক্যাল হিস্টেরেক্টমি। রেডিক্যাল মানে তো আগেই বলেছি যেটা একটা এক্সটেন্সিভ হিস্টেরেক্টমি। এই রেডিক্যাল হিস্টেরেক্টমি এক্সটেন্সিভ পর্যায়ে ইউট্রাসের সাথে আশেপাশের অন্য অনেক কিছু ফেলা হয় এবং এটা করাই হয় হচ্ছে গিয়ে ম্যালিগনেন্ট কেসগুলোতে, ক্যান্সার টাইপের যে জিনিসগুলো আছে, ডিজিজগুলো, সেখানে কিন্তু আমরা রেডিক্যাল হিস্টেরেক্টমিগুলো বেশি করে থাকি। যেমন ধরো কার্সিনোমা এন্ডোমেট্রিয়াম, মানে ইউট্রাসেই ক্যান্সার হয়েছে ভেতরে, সেই ক্ষেত্রে আমরা করি, অথবা সার্ভিক্সে জরায়ুর মুখের যে ক্যান্সারটা আমরা বলি সার্ভাইকেল ক্যান্সার আর্লি স্টেজে থাকলে তখন কিন্তু সার্জারি করে দিলে পেশেন্টের অনেক সুস্থ হয়ে যায় এবং কিউর রেট অনেক ভালো, রিকভারি রেট অনেক ভালো। কাজেই রেডিক্যাল হিস্টেরেক্টমি আমরা কাদের ক্ষেত্রে করি? ম্যালিগনেন্ট কেসে করি, সেটা হচ্ছে কার্সিনোমা এন্ডোমেট্রিয়াম অথবা কার্সিনোমা সার্ভিক্সের স্টেজ 1 এবং 2। আর্লি স্টেজ অফ ক্যান্সার সার্ভিক্সেও আমরা রেডিক্যাল হিস্টেরেক্টমি করি। এখন তোমাদের রেডিক্যাল হিস্টেরেক্টমির সাথে আরেকটি টার্ম বলে রেডিক্যাল, যেটা সেটাই হচ্ছে ভার্দিনস হিস্টেরেক্টমি। তোমাদের যখন লং কেস থাকে সিএ সার্ভিক্স, তখন কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের জিজ্ঞেস করে যে সিএ সার্ভিক্সের ক্ষেত্রে পেশেন্টটা একদম আর্লি স্টেজে এসছে, মেটাস্টেসিস হয়নি, স্প্রেড হয়নি ডিজিজ, তাহলে তুমি এটা কি করবে? তখন কিন্তু তোমরা বলো যে আমরা সার্জারি করব। তো সার্জারি কি সার্জারি? ভার্দিনস হিস্টেরেক্টমি করব। ভার্দিনস হিস্টেরেক্টমি কথাটা বললে তখন তোমাকে জিজ্ঞেস করে যে ভার্দিনস হিস্টেরেক্টমি বলতে তুমি কি বুঝছো? তো ভার্দিনস হিস্টেরেক্টমি বলতে আমরা বুঝি যে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ BLSO, মানে আমি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির সাথে বায়োল্যাটারাল সালপিঙ্গো ওফারেক্টমি করব, আর সাথে কি করব? ওই যে বললাম যে প্যারামেট্রিয়াল টিস্যু, ইউট্রাসের পাশে যে প্যারামেট্রিয়াম আছে সেই টিস্যুগুলোকে আমি ফেলে দেব। সাথে আমি কি করব? ইউট্রাস সার্ভিক্সের নিচে আছে ভ্যাজাইনা, সেখানেও মেটাস্টেসিসের চান্স থাকে, সো আপার 2/3 অফ দ্য ভ্যাজাইনা আমি ফেলে দেব। আর সাথে কি করব? পেলভিক যে লিম নোডগুলো আছে সেই লিম নোডগুলো আমি ফেলে দেব। এখন তোমাকে অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে যে পেলভিক লিম নোড কোনগুলো? পেলভিক লিম নোডগুলো হচ্ছে তোমার এক্সটার্নাল আইলিয়াক,
ইন্টারনাল আইলিয়াক, অবটিউটের নোট এবং আদার পেলভিক লিম নোট। কাজে অনেক সময় তোমাকে জিজ্ঞেস করতে পারে যে লিম নোট কোনগুলো, তখন তুমি এই লিম নোটের নামগুলো বলতে পারো। তবে তোমার সিএস সার্ভিস পড়ার সময় তোমাকে এই ভার্জিন সিস্টেকটমি আরো ডিটেলস পড়তে হবে। এখন আসি ল্যাপারোস্কোপিক হিস্টেকটমি। আজকাল অনেক বেশি ল্যাপারোস্কোপিক অপারেশন অনেক ডে বাই ডে অনেক বেশি পপুলার হচ্ছে, কাজে তোমাদেরকে কিন্তু ল্যাপারোস্কোপিক হিস্টেকটমিও ধরতে পারেন। তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে ল্যাপারোস্কোপিক হিস্টেকটমি বলতে তুমি কি বুঝো। ল্যাপারোস্কোপিক হিস্টেকটমি বলতে আমি বুঝি যেখানে আমি বড় কোনো ইনসিশন অথবা বড় কোনো ওপেনিং করব না অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, এখানে আমি ক্যামেরার মাধ্যমে অপারেশন করব। এবং এখানে কি করব, ক্যামেরার মাধ্যমে যখন অপারেশন করব সেখানে জাস্ট আমি ছোট ছোট 2-3টা ফুটা করব এবং এই ফুটা দিয়ে ক্যামেরার মাধ্যমে আমি পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে ঢুকবো এবং ক্যামেরার মাধ্যমে পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে ঢুকে তারপর আমি ইনস্ট্রুমেন্ট আছে আলাদা, ওই ফুটা দিয়ে ঢুকানোর মতো লম্বা লম্বা ফরসেপস, সিজার, সব ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, ডায়াথার্মি আছে, সেই চিকন ফুটো দিয়ে লম্বা লম্বা ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে সেখান দিয়ে আমি কেটে কেটে মনিটর দেখে ক্যামেরা দেখে অপারেশন করব। এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক হিস্টেকটমি। এটা আজকাল অনেক বেশি হচ্ছে, কাজে তোমাকে ধরতে পারে যে আর কি রুটে করা যায়, তুমি বলতে পারো যে পুরো বড় ইনসিশন না দিয়ে ল্যাপারোস্কোপিক্যালিও হিস্টেকটমি করা যায়। তো ল্যাপারোস্কোপিক হিস্টেকটমি কেন এত পপুলার হলো, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে যে এটার অ্যাডভান্টেজ কি। তাহলে তুমি বলবে যে অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা হচ্ছে একটি মিনিমাল এক্সেস সার্জারি, যার মানে হচ্ছে এখানে লার্জার ইনসিশন ইজ নট রিকোয়ার্ড। তাহলে মিনিমাল এক্সেস সার্জারি যদি হয় তাহলে এখানে কি হবে, পেশেন্টের হেমোরেজ ব্লিডিং কম হবে, আর পেশেন্টের দেখা যাবে যে বড় ইনসিশন যেহেতু না, তার মানে তার পেইনও কম থাকবে, তার মানে ডিক্রিজড রিকোয়ারমেন্ট অফ অ্যানালজেসিক, তার পেইন কিলার অ্যানালজেসিকও কম লাগবে। এবং এটা যেহেতু ছোট ওপেনিং দিয়ে ক্যামেরা দিয়ে করা হচ্ছে, কাজে পেশেন্টের কিন্তু মরবিডিটি এমনকি মর্টালিটি এগুলো খুবই কম হবে এবং পেশেন্টের কমপ্লিকেশন যেগুলো হয় বড় ইনসিশনের অপারেশনগুলোতে, উন্ড ইনফেকশন বিশেষ করে, সেগুলো কিন্তু এখানে অনেক কম হবে এবং পেশেন্টের রিকভারিটা অনেক র্যাপিড হবে, শর্টার হসপিটাল স্টে হবে এবং ডে টু ডে অ্যাক্টিভিটিতে সে খুব তাড়াতাড়ি ব্যাক করতে পারবে। দেখা যাবে পেশেন্ট 7 দিনের মধ্যে একেবারেই সুস্থ হয়ে গেছে এবং নর্মালি সে কাজ করতে পারছে এবং 7 থেকে 14 দিনের মধ্যে সে ফুললি ফিট, তাকে হসপিটাল স্টে করতে হয় কম, তার পেইন কিলার কম লাগে, তার মরবিডিটি কম, কমপ্লিকেশন কম, সব দিক দিয়েই পেশেন্ট কিন্তু বেনিফিটেড। তার কোনো স্কার মার্ক সেভাবে বড় কোনো স্কার মার্ক থাকে না, কাজে হার্নিয়া হওয়ার চান্সটাও কিন্তু তার কম। কাজে অ্যাডভান্টেজগুলো তোমাকে কিন্তু এইভাবে অ্যাডভান্টেজগুলো বলতে হবে। এখন ল্যাপারোস্কোপিক হিস্টেকটমি প্রত্যেকটি জিনিসের প্রত্যেকটা সার্জারির কিন্তু কিছু ডিমেরিটস তো থাকে, কাজে এই ক্ষেত্রেও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটা তোমাকে জিজ্ঞেস করবে যে তাহলে ল্যাপারোস্কোপিক হিস্টেকটমির কি কোনো ধরনের ডিমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা। তুমি বলবে যে হ্যাঁ, ল্যাপারোস্কোপিক হিস্টেকটমিতেও কিছু ডিমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজ থাকে। 1 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ল্যাপারোস্কোপিক্যালি করতে ক্যামেরা দিয়ে তোমার খুব ন্যারো লং ইনস্ট্রুমেন্ট দিয়ে মনিটর দিয়ে করতে কিন্তু অনেক সময় লাগে, তাহলে এটা হচ্ছে টাইম কনজিউমিং, লং একটি টাইম লাগে। 2 নম্বর হচ্ছে এখানে কিন্তু স্কিলড সার্জন হতে হবে, যে কেউ কিন্তু ল্যাপারোস্কোপিক হিস্টেকটমি করতে পারে না, এটার জন্য আলাদা ট্রেনিং, আলাদা স্কিল গ্রো করতে হয় এবং এটাতে কিন্তু অনেক এক্সপার্টাইজ লাগে। যে কেউ যখন তখন অল্প ট্রেনিংয়েই কিন্তু ল্যাপারোস্কোপিক হিস্টেকটমি করতে পারে না, এক্ষেত্রে লং টাইম ট্রেনিং প্র্যাকটিস এগুলো লাগে, কাজেই স্কিলড সার্জন ছাড়া ল্যাপারোস্কোপিক হিস্টেকটমি করতে পারে না। 3 নম্বর হচ্ছে যে তোমার ল্যাপারোস্কোপিক হিস্টেকটমিতে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয়, ইনস্ট্রুমেন্টগুলো তো নর্মাল ইনস্ট্রুমেন্ট না, এগুলো সম্পূর্ণ আলাদা ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টে অনেক দাম, এক একটি ইনস্ট্রুমেন্ট আছে কোনোটা আছে এরকম যে 5-6 লাখ টাকাও দাম। কাজে এটা একটা কস্টলি ইনস্ট্রুমেন্টাল প্রসিডিওর, কাজেই ল্যাপারোস্কোপিক হিস্টেকটমি পেশেন্টের জন্য কিন্তু একটু কস্টলি। যারা একেবারে পুয়ার পেশেন্ট তারা কিন্তু এই প্রসিডিউরে অনেক সময় যেতে পারে না, কারণ এটা একটা আলাদা অনেক সময় ইনস্ট্রুমেন্টের জন্য খরচ দিতে হয়, কাজে এটা একটা কস্টলি অপারেশন। আর 4 নাম্বার ডিমেরিটস হচ্ছে যে ল্যাপারোস্কোপিক্যালি যেহেতু করা হয় এবং ক্যামেরা দিয়ে করা হয়, অনেক সময় কিন্তু আইট্রোজেনিক্যালি ইনজুরি হতে পারে। ডায়াথার্মি দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্ল্যাম্পগুলোকে বার্ন করে করে কেটে ফেলা হয় ইউটেরাসটাকে, কাজে সেক্ষেত্রে কিন্তু তোমার আইট্রোজেনিক ইনজুরি, সামনে ব্লাডার, পিছনে রেকটাম, এগুলো ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি থাকে। কাজে এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যে তোমার অনেক স্কিলড সার্জন লাগে,
এই অপারেশন করতে লং টাইম লাগে, এই অপারেশনটা কস্টলি, এবং এক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই আয়াট্রোজেনিক ইনজুরি হতে পারে। এগুলো হচ্ছে ল্যাপারোস্কোপির ডিসঅ্যাডভান্টেজ। এখন হিস্টেরেক্টমি করলে আমরা তো শুধু ইউটেরাস ফেলি, আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফাইব্রয়েড ইউটেরাস, তার বয়স হচ্ছে 40, অনেক বড় একটা টিউমার, আমরা ইউটেরাসটা ফেলে দিচ্ছি, পেশেন্টের দুটা বাচ্চা আছে, শুধু ইউটেরাস ফেলে দিচ্ছি, ইউটেরাস আর সার্ভিস, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, মানে আমরা বিএলএসও করছি না, ওভারি রেখে দিচ্ছি। সেক্ষেত্রেও তুমি যখন বলবে যে ফাইব্রয়েড ইউটেরাস হলে কি করবে, তখন তুমি তো বলবে যে আমি করব টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। তখন তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি ওভারি ফেলবে না, তুমি বলবে যে না আমি ওভারি রেখে দেব। তখনই তোমার কোশ্চেনটা আসে যে ওভারি তুমি কেন প্রিজার্ভ করলে, কেন তুমি ফেললে না, সেটাই তোমার এই কোশ্চেন যে ওভারি রাখার বেনিফিট কি। এটা খুবই কমন একটি কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করে। তখন অ্যান্সারটা এরকম হবে যে ওভারি অবশ্যই বেনিফিটেড, কারণ ওভারির ফাংশন কি কি? ওভারির ফাংশন হচ্ছে তোমার রিপ্রোডাকশন আর হচ্ছে গিয়ে মেনস্ট্রুয়েশন করা। যেহেতু ইউটেরাস ফেলে দিয়েছি তাহলে পেশেন্টের বাচ্চাও হবে না, মাসিকও হবে না, কিন্তু ওভারি থেকে তোমার হরমোন রিলিজ হয়। ওভারি আর বাকিটা সময় হরমোনাল সাপোর্ট দেবে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের একটি সাপোর্ট দেবে। ওভারি যদি না থাকে তখন পেশেন্টের কিন্তু মেনোপোজাল যে সিমটমগুলো থাকে, যে একটি পেশেন্টের মাসিক বন্ধ হয়ে গেলে মেনোপোজাল সিমটম শুরু হয়, সেই সিমটমগুলো কিন্তু দেখা যাবে যে যদি আমি ওভারিটা রেখে দেই তাহলে তার তো মাসিক হচ্ছে না, তার তো আমরা জড়াই ফেলে দিয়েছি, কিন্তু তার এই মেনোপোজাল সিমটমগুলো আসতে কিন্তু একটু দেরি হবে, কারণ আমরা তো ওভারিটা রেখে দিয়েছি, তার ওভারি তো হেলদি, তার তো মেনোপোজের বয়স হয়নি, আর তার মেনোপোজের বয়স হয়তো 50-55 ছিল, আমরা হয়তো তার 45 বা 40-এর সময় আমি অপারেশন করেছি। এখন ওভারিটা রাখলে দেখা যাবে যে তার একটু ডিলেইড হবে মেনোপোজাল সিমটম আসতে, ওভারি থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ হবে। মেনোপোজাল সিমটমগুলো কিন্তু খুবই অস্বস্তিকর, যেমন হট ফ্লাশ হয়, অনেকের ইরিটেবিলিটি হয়, অনেক বেশি সোয়েটিং হয়, ইনসমনিয়া হয়। তো এই সমস্যাগুলো কিন্তু আসতে অনেক দেরি হবে আমরা যদি ওভারিটা প্রিজার্ভ করি। আর আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে ওভারিয়ান ফাংশন অনেক ইম্পর্টেন্ট, এই হরমোনগুলো যদি থাকে তাহলে কিন্তু অস্টিওপোরোসিস হতেও দেরি হয়, এবং অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ, কার্ডিওভাস্কুলার যে কমপ্লিকেশনগুলো সেগুলো আসতেও অনেক দেরি হয়। কাজে ওভারি কিন্তু রাখাটা অনেক বেনিফিটেড। ওভারি যদি হেলদি থাকে, আমরা কোশ্চেন অ্যান্সার করবো এইভাবে, ওভারি হেলদি থাকলে ডেফিনেটলি আমরা ওভারি প্রিজার্ভ করব, বিশেষ করে পেরিমেনোপোজাল ওমেনদের ক্ষেত্রে। অনেক সময় কিন্তু দেখা যায় যে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পেশেন্টের বয়স হচ্ছে 60, সেই ক্ষেত্রে তুমি কি করবে। এখন পেশেন্টের বয়স 60, তাহলে তো সে মেনোপোজে চলে গিয়েছে, তখন তুমি হিস্টেরেক্টমি করছো কোনো কারণে, টিওমাসের কারণে, তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে টিউব ওভারিয়ান ম্যাস আছে একটা ভিতরে, পেশেন্ট তো মেনোপোজাল, এখন তুমি কি অপারেশন করবে। তখন কিন্তু তুমি বলবে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বায়োল্যাটারাল সালপিঙ্গো ওফারেক্টমি। দেখো এই ক্ষেত্রে কিন্তু অপারেশনের টার্মটা চেঞ্জ হয়ে গেল, কারণ পেশেন্ট কিন্তু বয়স্ক, তার বয়স হচ্ছে 60, অলরেডি সে মেনোপোজে চলে গেছে, তার ওভারি রাখার কোনো মানে নেই, কারণ তার ওভারি অ্যাট্রোপি হয়ে গেছে এবং ওভারি থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ হয় না, সে অলরেডি মেনোপোজে চলে গেছে। কাজে এই পেশেন্টের আবার আমরা কিন্তু ওভারি রাখতে যাব না, কারণ সে অলরেডি মেনোপোজাল। তার ক্ষেত্রে আবার ওভারি প্রিজার্ভ করলে এটা বরং তার জন্য একটা বার্ডেন। কেন বার্ডেন? এই যে দেখো তোমাদেরকে জিজ্ঞেস করবে যে ওভারি রাখলে কি রিস্ক হয়, ওভারি কেন রেখে দেওয়ার রিস্কটা কি, ওভারি রাখলে কি কি সমস্যা হতে পারে। তখন তুমি বলবে যে ওভারি যদি আমি রেখে দেই, ওভারিতে যে কোনো ধরনের টিউমার হতে পারে, তাই না, বিনাইন অথবা ম্যালিগনেন্ট নিওপ্লাজম হতে পারে। তখন দেখা গেল অনেক পেশেন্ট কিন্তু হিস্টেরেক্টমির পরে আমাদের কাছে আসে, আমরা হয়তো ওভারি প্রিজার্ভ করেছি, হিস্টেরেক্টমির পরে আসে, তার হয়তো একটু পেট ব্যথা, আমরা বলি যে আলট্রাসোনোগ্রাম করে নিয়ে আসেন, হয়তো 1 বছর বা 2 বছর পর আলট্রাসোনোগ্রামের পরে হঠাৎ করে দেখা গেল তার ওভারিতে সিস্ট, এবং বেশ বড় আকারের সিস্ট। তখন কিন্তু রোগী একটু ডিসস্যাটিসফাইড থাকে যে ম্যাডাম আমাদের অপারেশন করে দিল, এখন আবার তো ওভারিতে সিস্ট হচ্ছে, এখন আবার আমাকে অপারেশন করতে হবে, তার চেয়ে বরং একসাথে ইউটেরাসের সাথে যদি ওভারি ফেলে দিত তাহলে আমাকে আবার অপারেশনে যেতে হতো না। কিন্তু তোমাকে বুঝতে হবে যে পেশেন্টের যখন বয়স কম তখন ওভারি হেলদি থাকলে আমরা কিন্তু আসলে ওভারি ফেলবো না। কাজেই রিস্ক তো কিছু থাকেই, তারপরেও আমরা ওভারি কিন্তু রেখে দেই, কিন্তু পরবর্তী পর্যায়ে কারো কারো ক্ষেত্রে দেখা যায় ওভারি রাখলে কি সমস্যা হতে পারে, ওইখান থেকে বিনাইন অথবা ম্যালিগনেন্ট নিওপ্লাজম হতে পারে।
আর আরেকটি সমস্যাতেও আমরা অনেক ফেস করি হিস্টেক্টমির পরে, সেটা হচ্ছে রেসিডুয়াল ওভারিয়ান সিনড্রোম। রেসিডুয়াল ওভারিয়ান সিনড্রোম কথাটা বললে তখন আবার এক্সামিনাররা তোমাদের জিজ্ঞেস করতে পারে যে এটা মানে কি। রেসিডুয়াল তার মানে ওভারিকে আমরা রেখে দিয়েছিলাম রেসিডুয়াল হিসেবে, রেসিডিউ হিসেবে, সেটা থেকে এক ধরনের প্রবলেম অ্যারাইজ করছে। এখন প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে দেখা যায় যে ওভারি রেখে দিয়েছি, তার তো ইউট্রাস নেই, ওভারিতে এক ধরনের সিস্টিক চেঞ্জ হয়, আর সাথে দেখা যায় আশেপাশ থেকে একটা অ্যাডহেশন অ্যারাইজ করে, অ্যাডহেশন থাকে ওভারিতে, একটা সিস্টিক চেঞ্জ থাকে, পেশেন্টের প্রায় দেখা যায় যে পেইন হয় এটার জন্য, এবং পেশেন্ট পেইনের জন্যই কিন্তু আলট্রাসোনোগ্রামটা করে, এবং এটাকেই বলা হয় রেসিডুয়াল ওভারিয়ান সিনড্রোম। পেশেন্টের যদি ওভারিতে সিস্টিক একটা চেঞ্জ থাকে এবং সাথে অনেক অ্যাডহেশন থাকে, তখন পেশেন্টের অনেক পেইন হয়, এবং রেসিডুয়াল ওভারিয়ান সিনড্রোম হলেও অনেক সময় দেখা যায় আমরা মেডিকেল কিছু ট্রিটমেন্ট দেই, হরমোনাল ট্রিটমেন্ট, এবং সেটা রেসপন্স না করলে আবার রিপিট আমাদেরকে পরবর্তীতে সার্জারি করতে হয়। হয়তো দেখা যায় যে 1 বছর বা 2 বছর পর আবার আমাদের সার্জারি করা লাগতে পারে, ওই ওভারিটা আমাদের ফেলে দেওয়া লাগতে পারে। কাজে ওভারি রাখলে যেমন বেনিফিট, আবার ওভারিটা যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আবার রিস্কিও। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করে। এখন চলো সাব টোটাল হিস্টেক্টমি। সাব টোটাল হিস্টেক্টমি তোমাদেরকে আগেই পড়ানো হলো যে কি কি কারণে আমরা শুধু ইউট্রাস ফেলি, সার্ভিসটা রেখে দেই। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে সাব টোটাল হিস্টেক্টমি করার বেনিফিটটা কি? আমি শুধু ইউট্রাসটা ফেলে দিলাম, সার্ভিসটা রেখে দিলাম, এটার বেনিফিট কি? বেনিফিট, 1 নম্বর বেনিফিট হিসেবে তোমাদের বলতে হবে যে আমাদের শুধু ইউট্রাস ফেলছি, তার মানে কি খুব টাইমটা শর্ট, কুইক একটা টাইমের মধ্যে আমরা ইউট্রাসটা ফেলে দিচ্ছি, শর্ট টাইমে আমাদের অপারেশন শেষ হয়ে যাচ্ছে। শর্ট টাইম মানে হচ্ছে আমাদের ব্লিডিং কম হচ্ছে, তার মানে পোস্ট অপারেটিভ তার মরবিডিটিও কম হচ্ছে, এবং সাবটোটালের জন্য দেখা যাচ্ছে যে সার্ভিস যেহেতু থেকে যায়, সাইকোলজিক্যালিও হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দেখা যায় যে তাদের সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনটা বেশি থাকে, যে তারা মনে করে যে তাদের জরায়ুর একটি পার্ট রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টরা সেক্সুয়ালি অনেক স্যাটিসফাই থাকে। সাবটোটাল হিস্টেক্টমি করলে পেশেন্টের কিন্তু হসপিটাল স্টেইংটাও কম থাকে, কারণ পেশেন্টের মরবিডিটি মর্টালিটি কম থাকে, খুব শর্ট একটি অপারেশন, পেশেন্ট আর্লি রিকভারি হয় এবং হসপিটাল থেকে আগে কিন্তু তারা ছুটি পায়। আর সাবটোটাল হিস্টেক্টমি যেটা করছি সেটার কি কি রিস্ক থাকতে পারে? রিস্ক তো থাকতেই পারে, যেমন ধরো আমরা শুধু ইউট্রাস ফেলে দিয়েছি, আমরা তো সার্ভিক্স ফেলিনি, তাই না? কাজে সার্ভিক্সের যে কোনো ধরনের ডিজিজ এনি টাইম হতে পারে। একটা প্রবলেম হচ্ছে যে পেশেন্টের সার্ভিসাইটিস, যেহেতু তার সার্ভিক্স আছে, সার্ভিসাইটিস হয়, অথবা ভ্যাজাইনাল যে কোনো ধরনের ডিসচার্জ অনেক বেশি হয়। সার্ভিক্স থেকে আবার সার্ভাইকাল ক্যান্সার থাকতে পারে। আমরা হিস্টেক্টমির আগে যদি প্যাপসমিয়ার না করে নেই, দেখা যাবে যে সার্ভিক্সে অনেক সিটুলেশন রয়ে গেছে, সেই সিটুলেশন থেকে অনেক সময় দেখা যায় কার্সিনোমা হয়ে গেছে অ্যাডভান্স, কাজে স্টাম্প কার্সিনোমা হতে পারে। কাজে সাবটোটালেরও আমাদের রিস্ক আছে, সেটা হলো সার্ভিসাইটিস বা অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে, আর আরেকটি হচ্ছে গিয়ে যে তোমার স্টাম্প কার্সিনোমা হতে পারে। এখন আরেকটি টপিকসে আসি, সেটা হচ্ছে যে তোমাদের হিস্টেক্টমি স্টেপস অফ অপারেশন, মানে হিস্টেক্টমিটা কিভাবে করা হয় সেটাও তো জিজ্ঞেস করতে পারে। এখন স্টেপস কিন্তু তোমাদেরকে এত বড় করে ধরবে না, তোমরা বুঝোও না এটা, হ্যাঁ, হিস্টেক্টমি কি কি স্টেপে করা হয়, কিভাবে করা হয়, তবে গ্রস কিছু ব্যাপার কিন্তু তোমাদেরকে জানতে হবে। যেমন প্রথম কথা হচ্ছে যে অ্যাবডোমিনাল হিস্টেক্টমি কি ইনসিশন দেয়া হয়, সেক্ষেত্রে তোমরা সিজারের মতোই ইনসিশন দেওয়া হয়, লো ট্রানভার্স ইনসিশন, একদম হরাইজন্টাল একটা ইনসিশন দেওয়া হয়, লো ট্রানভার্স ইনসিশন, এবং অনেক ক্ষেত্রে আমরা লম্বালম্বি ইনসিশনও দিই, সেটা হচ্ছে তোমার ইনফ্রা আম্বিলিকাল, মানে আম্বিলিকাসের নিচে মিডলাইন অথবা প্যারামিডিয়ান ইনসিশন। ইনসিশনের নাম জিজ্ঞেস করতে পারে যে লো ট্রানভার্স ইনসিশন অথবা মিডলাইন প্যারামিডিয়ান ইনসিশন ইনফ্রা আম্বিলিকাল, আম্বিলিকাসের নিচ থেকে, এটা একটা কোশ্চেন। আর আরেকটা হচ্ছে যে তোমার হিস্টেক্টমি করার সময় আমরা অনেক সময় ওভারি ফেলে দিয়ে থাকি, যদি ওভারি ফেলতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ক্ল্যাম্পটা কোথায় বসাবো? আমরা ক্ল্যাম্পটা বসাবো হচ্ছে গিয়ে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্টে, মানে ল্যাটারালি যে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট আসে, এখানে ওভারিকে সাপোর্ট দেওয়ার জন্য ল্যাটারাল পেলভিক ওয়ালে একটা লিগামেন্ট থাকে, তো ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্টকে আমরা ক্ল্যাম্প করবো ইনস্ট্রুমেন্ট দিয়ে, তারপর কেটে ফেলবো, তাহলে আমাদের ওভারি ফেলে দিতে পারবো। আর আরেকটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করে যে ইউট্রাস ফেলার সময় কয়টা ক্ল্যাম্প দেওয়া হয়, তোমরা বলবে
3 পেয়ার্স ক্ল্যাম্প দেওয়া হয়। তখন জিজ্ঞেস করবে প্রথম ক্ল্যাম্পে আমরা কি কি কাটি, আমরা স্টেপ বাই স্টেপ কাটি, উপর থেকে নিচ পর্যন্ত আমরা কেটে কেটে আসি, সাপোর্টগুলো কেটে কেটে দেই, তখন ইউট্রাসটা আমরা ফেলে দিতে পারি। তো ফার্স্ট ক্ল্যাম্প, সেকেন্ড ক্ল্যাম্প, থার্ড ক্ল্যাম্প। তো জিজ্ঞেস করে যে ফার্স্ট ক্ল্যাম্পে যেটা সেটার মধ্যে আমরা কি কি কাটি, এটা জিজ্ঞেস করে অনেক সময়। তখন তুমি বলবে যে ফার্স্ট ক্ল্যাম্পে আমরা কাটি ইউটেরাইন টিউব, রাউন্ড লিগামেন্ট আর হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ক্ল্যাম্প। আর সেকেন্ড ক্ল্যাম্পে আমরা কি কাটি, সেকেন্ড ক্ল্যাম্পে আমরা কাটি ইউট্রাসের যে প্যারামেট্রিয়াম আছে সেটার উপরে ক্ল্যাম্পটা বসাই নেয়ার টু দ্য ইন্টারনাল অস, মানে একদম ইউট্রাস আর সার্ভিক্সের যে জাংশন সেই জায়গাটাতে একদম ইউট্রাসের গা ঘেঁষে আমরা ক্ল্যাম্প দিই। এখানে আমরা মেনলি কোনটা করি, আমরা ইউট্রাইন ভেসেলটাকে ক্ল্যাম্প করে কেটে দিই। কাজে তোমাকে সেকেন্ড ক্ল্যাম্পে তোমাকে বলতে হবে প্যারামেট্রিয়াম আমরা ক্ল্যাম্প করি, যেটা কন্টেইন করে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ ইউট্রাইন আর্টারি। এটা হচ্ছে সেকেন্ড ক্ল্যাম্প। আর থার্ড ক্ল্যাম্পে আমরা কি কাটি, থার্ড ক্ল্যাম্পটা দেওয়া হয় একেবারে ক্লোজ টু দ্য সার্ভিক্সে, এবং এখানে আমাদের কি করা হয়, প্যারা সার্ভাইকেল টিস্যু যেটা সেটাকে কাটা হয় একদম ক্লোজ টু দ্য সার্ভিক্সের নিচের দিকে। আমরা ইউট্রাসের গা ঘেঁষে দুটা ক্ল্যাম্প দিয়ে তারপর ওটা কেটে ফেলি। এবং সেখানে কি থাকে, এখানে তোমার থাকে হচ্ছে কি ম্যাকেনড্রস লিগামেন্ট অথবা ট্রানভার্স সার্ভাইকেল লিগামেন্ট থাকে, দুই পাশে সাপোর্ট দিয়ে রাখে সার্ভিক্সকে। আর পেছনের দিকে থাকে ইউটেরো স্যাক্রাল লিগামেন্ট পেছনের দিকে। তো এই দুটোকে ক্ল্যাম্প করা হয়। এবং সেখানে একটা আর্টারি থাকে, ওই আর্টারির নাম তোমাকে জিজ্ঞেস করতে পারে, তুমি তখন বলবে যে এটা হচ্ছে ডিসেন্ডিং সার্ভাইকেল আর্টারি। তাহলে থার্ড ক্ল্যাম্প যেটা, সেটাতে তুমি বলবে ম্যাকেনড্রস লিগামেন্ট অথবা ট্রানভার্স সার্ভাইকেল লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট আর হচ্ছে ডিসেন্ডিং সার্ভাইকেল আর্টারি। এই তিনটা ক্ল্যাম্প করে কেটে দেওয়া হয়। প্রত্যেকটাই কিন্তু আমরা প্রথমে আর্টারি ফরসেপ দিয়ে ক্ল্যাম্প করব, তারপরে এটাকে কেটে দেব, কেটে দিয়ে ওটাকে কিন্তু আমরা আবার বেঁধে দেব, তাই না? ওই সাপোর্টগুলোকে অনেক সময় জিজ্ঞেস করে যে কি সুতা দিয়ে বাঁধা হয়, সেই ক্ষেত্রে তুমি বলবে যে আমরা মেইনলি অ্যাবজর্বেবল সুচার দিব। কি সুচার? ভিক্রিল অথবা ক্যাটগার, ভিক্রিল অথবা ক্যাটগার দিয়ে আমরা এটা করব। আচ্ছা, কমপ্লিকেশন কিন্তু তোমাদেরকে আগে একবার বলা হয়েছে, তাই না? এর আগের ক্লাসে আমার কিন্তু ছিল যে প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ কেয়ার, সেখানে কিন্তু আমি বলেছি অপারেশনে কি কি কমপ্লিকেশন হয়। কাজে এই হিস্টেরেক্টমির কমপ্লিকেশন তোমার আগের ক্লাসে আছে, যে হেমোরেজ হয়, ইনফেকশন হয়, তারপর প্যারালাইটিক আলিয়াস, পেরিটোনাইটিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, থ্রম্বো এম্বোলিজম, এগুলো হচ্ছে কমপ্লিকেশন। 1 নম্বরে হেমোরেজ। এখন অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, আমরা তো বলেছি হিস্টেরেক্টমি দুই ধরনের, তাই না? অ্যাবডোমিনালি আরেকটা হচ্ছে ভ্যাজাইনাল রুটে। তোমাকে জিজ্ঞেস করবে যে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করার কি কি সুবিধা। তোমাকে ন্যাচারালি মাথায় রাখতে হবে যে আমি অ্যাবডোমিনালি ইনসিশন দিয়ে অপারেশন করছি, আমি কি কি সুবিধা পাবো। 1 নম্বর সুবিধা হচ্ছে যে তুমি পুরো অ্যাবডোমিনাল ক্যাভিটিটা দেখতে পাচ্ছ, তাহলে ওয়াইডলি তুমি এক্সপ্লোর করতে পারবে। তুমি ইউট্রাসের আশেপাশে টিউব, ওভারিতে যে কোনো ধরনের প্রবলেম সেগুলো তুমি দেখতে পাবে। আর হচ্ছে তোমার যে কোনো ধরনের প্যাথোলজি থাকতে পারে সেগুলো তুমি দেখতে পারো। অথবা তোমার অনেক সময় দেখি কি আমরা যে অ্যাপেন্ডিক্স খুব ডিজিজড, হ্যাঁ, ইনফ্ল্যামড আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপেন্ডিসেক্টমিও করতে পারি। কাজে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি মানে কি, আমি ওয়াইড এক্সপ্লোরেশন করতে পারি অ্যাবডোমিনাল অর্গান এবং পেলভিক অর্গান, এবং আশেপাশে যে কোনো কিছুতে যদি কোনো ধরনের ডিজিজ, অ্যাবনর্মালিটি, টিউমার বা যে কোনো ধরনের প্রবলেম থাকে, সেটাও কিন্তু আমরা কনকারেন্টলি ওটাও আমরা সলভ করে আসতে পারি। এবং গাইনি অপারেশনে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু অ্যাপেন্ডিক্সে যদি কোনো ইনফ্ল্যামেশন বা কিছু পাই, আমাদের মনে হয় যে অ্যাপেন্ডিসেক্টমি করা লাগবে, অথবা লিভার গল ব্লাডার পালপেট করলাম, ওইদিকে কোনো প্রবলেম পেলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা জেনারেল সার্জনদেরকে কল করি, যাতে রোগী এক সিটিংয়েই আরো অপারেশন করে একবারে সে সুস্থ হয়ে যেতে পারে। কাজে তুমি ওয়াইড এক্সপ্লোরেশন করতে পারো অ্যাবডোমিনাল এবং পেলভিক অর্গানে। তাছাড়া তুমি টিউব অথবা ওভারি, এগুলোতে কোনো ধরনের সমস্যা, টিউমার বা অন্য যে কোনো ধরনের ইনফেকশন, হেমোরেজিক সিস্ট এগুলো থাকলে সেই জিনিসগুলো কিন্তু ট্রিটমেন্ট দিতে পারো। আর কনকারেন্ট অ্যাপেন্ডিসেক্টমি তুমি করতে পারো। তো অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির ডিসঅ্যাডভান্টেজ কি? এগুলো কিন্তু তোমার মুখস্থ করার মতো তেমন কিছুই না, জাস্ট একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হয়। যেমন অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনেক মোটা রোগী, ওবেস পেশেন্ট, তাহলে ওর এত বড় একটা ইনসিশন, অ্যাবডোমেনে এত বড় একটা পেশেন্টের ইনসিশন দেওয়া হলো, তাহলে ওর অনেক ফ্যাটি টিস্যু
অনেক ডিপে তার যেতে হচ্ছে, এই ধরনের পেশেন্টের কিন্তু ইনফেকশন হয়ে যায় অনেক সময়, লেয়ার বাই লেয়ার আমরা সেলাই করি, এবং এই ধরনের পেশেন্টের অনেক ক্ষেত্রে হার্নিয়া হয়ে যায়। কাজে ওবেস পেশেন্টের জন্য কিন্তু অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি খুবই ট্রাবলসাম। তাছাড়া অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে ওপেন করার কারণে হেমোরেজ বেশি হয়, অর্গানগুলো আশেপাশে ভেতরে অনেক হ্যান্ডলিং হয়, কমপ্লিকেশন অনেক বেশি হয়, হেমোরেজ হয় বেশি, অ্যাডহেশন হয় অনেক বেশি। কাজে তুমি বলবে যে এখানে মরবিডিটি, মর্টালিটি এগুলো বেশি হয়, পেশেন্ট অসুস্থ থাকে বেশি। অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমে বড় একটি স্কার থাকে এবং পেশেন্টের এর জন্য রিকভারি হতে সময় বেশি লাগে, পেইন থাকে, এবং হসপিটালে অনেকক্ষণ তাকে স্টে করতে হয়, অনেক দিন, অনেক ক্ষেত্রে 5 থেকে 7 দিন স্টে করতে হয়, এবং তাকে ফুললি রিকভারি হতে অনেক সময় 6 উইক লাগে। 1.5 মাস পরে দেখা যায় সে স্বাভাবিক কাজকর্মে, গ্র্যাজুয়াল রিটার্ন অফ অ্যাক্টিভিটিতে সে যেতে পারে। এবং অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে একটা বড় স্কার মার্ক থাকে অ্যাবডোমেনে। কাজে এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যে ওবেস পেশেন্টে করা খুবই ট্রাবলসাম, কমপ্লিকেশন বেশি হয়, পোস্ট অপারেটিভ মরবিডিটি মর্টালিটি অনেক বেশি, ডে টু ডে অ্যাক্টিভিটিতে রিটার্ন করতে তার অনেক সময় লাগে, এবং একটা বড় একটা স্কার থেকে যায়। এ ধরনের পেশেন্টের অনেক সময় হার্নিয়াও হয়। এখন আমরা শর্ট করে বলবো ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি। ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি তোমাদেরকে ধরতে পারে যখন তোমাদের লং কেজে প্রোলাপস থাকে। প্রোলাপসের ক্ষেত্রে তখন তোমার অপারেশনের নাম হচ্ছে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার। কাজে তখন তোমাদেরকে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি সম্পর্কে কোশ্চেন হতে পারে, অথবা রিটেনেও তোমাদের কোশ্চেন থাকতে পারে। কাজেই অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমিতে তোমাকে বললাম যে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি। তাহলে এখন ভ্যাজাইনাল হিস্টেরেক্টমির অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাবডোমিনালের সাথে যদি একটু কম্পেয়ার করে পড়ো তাহলে ইজি লাগবে। যেমন অ্যাডভান্টেজটা কি, তুমি ভ্যাজাইনাল রুটে করছো, তার মানে পেটে কোনো ধরনের ইনসিশন দিচ্ছ না। এই ধরনের ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি তাহলে ওবেস পেশেন্টের জন্য খুবই বেনিফিশিয়াল, তার অ্যাবডোমেন কাটতে হলো না, ইনসিশন দিতে হলো না। কাজেই দেখা যাবে যে ভ্যাজাইনাল রুটে করলে তার হেমোরেজ অনেক কম হয়, কমপ্লিকেশন অনেক কম হয়, পেশেন্টের মরবিডিটি কম হয়, এবং পেশেন্ট কিন্তু খুব দ্রুত রিকভারি করে, এবং তার হসপিটাল স্টেইংটা কম থাকে, তার পেইন অনেক কম হয়, অ্যানালজেসিয়া কম লাগে, এবং সে দ্রুত তার স্বাভাবিক কাজকর্মে ফেরত যেতে পারে, রিটার্ন হতে পারে আর্লি। তাহলে ভ্যাজাইনাল রুটে তোমার অ্যাবডোমেন কাটতে হচ্ছে না, কাজে এখানে পোস্ট অপারেটিভ কমফোর্টটা অনেক বেশি থাকে, এবং মরবিডিটি মর্টালিটি অনেক কম থাকে, পেশেন্টের কোনো স্কার হয় না। ভ্যাজাইনাল রুটে তুমি জরায়ু অপারেশন করে ফেলে দিলে কোনো স্কার মার্ক নেই, পেশেন্ট বুঝতেই পারবে না যে তার কোথায় অপারেশন হয়েছে। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। তবে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমির কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রথমটাই হচ্ছে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি কিন্তু সবাই করতে পারে না। অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করাটা যত ইজি, ভ্যাজাইনাল রুটে অপারেশন করতে হলে কিন্তু অনেক বেশি অ্যানাটমিক্যাল নলেজ লাগে এবং স্কিলড লাগে। হঠাৎ করে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি কেউ শিখে ফেললেও অল্প কয়েকদিনে, ভ্যাজাইনাল কিন্তু শিখতে তার সময় লাগে। কাজে প্রথম কথাই হচ্ছে যে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমিতে অনেক স্কিলড সার্জন লাগবে, প্র্যাকটিস বেশি লাগে। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা তোমরা কমন সেন্স থেকে বলতে পারো, যে ভ্যাজাইনাল রুটে আমরা যখন হিস্টেরেক্টমি করব তখন আমরা কিন্তু টিউব ওভারি সেগুলোকে কিন্তু ভ্যাজাইনাল রুট দিয়ে বের করতে পারি না, অথচ অ্যাবডোমেন কিন্তু খুললেই টিউব ওভারি আশেপাশের অন্য পেলভিক অ্যাবডোমিনাল অর্গানগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ভ্যাজাইনাল রুটে তো তুমি অ্যাবডোমেনে ওপেন করনি, কাজে এই আশেপাশের পেলভিক এবং অ্যাবডোমিনাল অর্গানগুলো তুমি কিন্তু এক্সপ্লোর করতে পারবে না। কাজে ওইখানে কোনো ধরনের সমস্যা থাকলে, অনেক সময় ওভারিতে বড় সিস্ট থাকতে পারে, সেটা ভ্যাজাইনাল রুটে কিন্তু তুমি অপারেশন করতে পারবে না, তখন কিন্তু আবার তোমাকে অ্যাবডোমিনাল রুটে রিটার্ন করে যে সেই ওভারিয়ান সিস্টের অপারেশন করতে হয়। কাজে এটাতে দেখা গেল একটু লিমিটেশন থাকে সার্জারি। হ্যাঁ, তারপরে ধরো অনেক বড় টিউমার, ইউটেরাসে অনেক বড় ফাইব্রয়েড, আর প্রচুর অ্যাডহেশন আছে, তার হয়তো আগে 2-3টা সার্জারি হয়েছে, প্রচুর অ্যাডহেশন, অনেক বেশি অ্যাডহেশন থাকলে নিচ দিয়ে ইউটেরাস টেনে ক্ল্যাম্প বসিয়ে অপারেশন করা ভেরি টাফ। কাজে অনেক বড় টিউমার, বিগ ফাইব্রয়েড অথবা অনেক অ্যাডহেশন, সেক্ষেত্রে কিন্তু তুমি টেনে নিচ দিয়ে অপারেশন করতে পারবে না। কাজে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমিরও কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমির ইন্ডিকেশন কি। আসলে তো তোমাদের লং কেস থাকে প্রোলাপস, প্রোলাপসে জিজ্ঞেস করে যে তোমার প্রোলাপস বের হয়ে গেছে ইউট্রাস, তুমি কি অপারেশন করবে, তখন তুমি বলো যে আমি তো ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করব। তো এটাই একটা ইন্ডিকেশন, তাই না, ইউটেরো ভ্যাজাইনাল প্রোলাপস। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোলাপস নেই, বয়স্ক রোগীদের দেখা যায় ইউটেরাস নিচ দিয়ে বের হয়ে গেছে, তখন আমরা ভ্যাজাইনাল রুটে হিস্টেরেক্টমি করি। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে প্রোলাপস ছাড়াও কি ভ্যাজাইনাল রুটে ইউটেরাসের রিমুভাল করা যায়, হিস্টেরেক্টমি করা যায়, এটা জিজ্ঞেস করে, তখন তুমি বলবে হ্যাঁ,
প্রোল্যাপস ছাড়াও আমরা কিন্তু ভ্যাজাইনাল রুটে ইউট্রাস ফেলে দিতে পারি। যেমন যদি অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং থাকে অথবা খুব ছোট ফাইব্রয়েড থাকে ইউট্রাসে, তখন আমরা নিচ দিয়ে পেরিমেনোপজাল লেডি, ধরো যাদের বয়স হয়ে গেছে, যাদের আগে সার্জারি হয়নি, অ্যাডহেশন নেই, তাদের কিন্তু আমরা নিচ দিয়ে ইউট্রাসটা টেনে বের করে নিচ দিয়ে ভ্যাজাইনাল হিস্টেক্টমি করে ইউট্রাস ফেলে দিতে পারি। কাজেই শুধু প্রোলাপসে যে ভ্যাজাইনাল হিস্টেক্টমি করা হয় তা নয়, আমরা অ্যাবনর্মাল ইউট্রাল ব্লিডিং অথবা স্মল ইউট্রাইন ফাইব্রয়েড সেসব ক্ষেত্রেও কিন্তু আমরা ভ্যাজাইনাল হিস্টেক্টমি করি। কাজে এটাও একটা ইন্ডিকেশন যে অ্যাবনর্মাল ইউট্রাল ব্লিডিং অথবা স্মল ইউট্রাইন ফাইব্রয়েড। আর ভ্যাজাইনাল হিস্টেক্টমি তখন তোমাকে আরেকটা জিজ্ঞেস করতে পারে যে কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারবো না। আমরা করতে পারবো না, আগেই বলেছি যে অনেক অ্যাডহেশন থাকলে আমরা কিন্তু করতে পারবো না। অ্যাডহেশন থাকে কোন ডিজিজগুলোতে? ইনফেকশন থাকলে, যেমন পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকলে আমরা কিন্তু ভ্যাজাইনাল রুটে ইউট্রাস বের করতে পারবো না। পিআইডি, এন্ডোমেট্রিওসিস, প্রিভিয়াস সার্জারি, এই সমস্ত ক্ষেত্রে আমরা কখনোই ভ্যাজাইনাল হিস্টেক্টমি করতে পারবো না। এটাই হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন অফ ভ্যাজাইনাল হিস্টেক্টমি। সেক্ষেত্রে আমাদের অ্যাবডোমিনাল রুটেই যেতে হবে। ভ্যাজাইনাল হিস্টেক্টমি স্টেপস কি, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। আর আরেকটা জিজ্ঞেস করতে পারে প্রোলাপসে কি অপারেশন করি। প্রোলাপসে আমরা কিন্তু শুধু ভ্যাজাইনাল হিস্টেক্টমি বলি না। প্রোলাপসে কি অপারেশন করব জিজ্ঞেস করলে তোমরা উত্তর দিবে ভ্যাজাইনাল হিস্টেক্টমি উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার, এটা একটা অ্যান্সার। হ্যাঁ, আর ভ্যাজাইনাল হিস্টেক্টমিতে আমরা কিভাবে ক্ল্যাম্প বসাই? অ্যাবডোমিনাল আর ভ্যাজাইনালে সেম ক্ল্যাম্প, সেই ফার্স্ট ক্ল্যাম্প, সেকেন্ড ক্ল্যাম্প, থার্ড ক্ল্যাম্প, একই ক্ল্যাম্প দুটোতে, কারণ প্রত্যেকটাতে আমাকে ইউট্রাসটা কাটতে হবে, ইউট্রাসে ক্ল্যাম্প করে করে বের করতে হবে। কাজে তুমি একই ক্ল্যাম্পের কথা, ফার্স্ট ক্ল্যাম্প, সেকেন্ড ক্ল্যাম্প, থার্ড ক্ল্যাম্প, আমি অ্যাবডোমিনালে যেটা বললাম সেভাবে ভ্যাজাইনালে বলে দেবা। ভ্যাজাইনাল হিস্টেক্টমির কমপ্লিকেশন তোমার অপারেটিভ কমপ্লিকেশন আমি আগেও বলেছি, এখানেও তাই বলবে। কমপ্লিকেশন মানেই হচ্ছে ব্লিডিং হতে পারে, হেমোরেজ, অথবা কি হতে পারে, ইনজুরি হতে পারে। আমরা ভ্যাজাইনাল হিস্টেক্টমি করার সময় সামনে থাকে ব্লাডার আর পিছনের দিকে থাকে রেকটাম, সো ব্লাডার আর রেকটালে ইনজুরি হতে পারে। কাজে তুমি বলবে হেমারেজ আর ইনজুরি হতে পারে, আর অ্যানেস্থেসিয়ার জন্য কিছু কমপ্লিকেশন হতে পারে। অনেক সময় রোগীর অ্যানেস্থেটিক কমপ্লিকেশনে কার্ডিয়াক অ্যারেস্টও হয়। এই তিনটি কমপ্লিকেশন বললেই হবে। আর ভ্যাজাইনাল হিস্টেক্টমিতে প্রোলাপস অপারেশন করে আমরা বের করে দেই ইউট্রাসটা। কাজেই লেট কমপ্লিকেশন কি, তখন তুমি বলতে পারো যে ভল্ট প্রোলাপস হয়ে যেতে পারে। অথবা লেট কমপ্লিকেশন হিসেবে রেকটাম অথবা ব্লাডার যদি ইনজুরি হয়ে যায়, ফিস্টুলা ডেভেলপ করতে পারে, রেক্টো ভ্যাজাইনাল ফিস্টুলা অথবা ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা, এগুলো হচ্ছে লেট কমপ্লিকেশন। এখন তোমাদের মায়োমেক্টমি। মায়োমেক্টমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মায়োমেক্টমি তোমাদেরকে অনেক জিজ্ঞেস করে। মায়োমেক্টমি অস্পিতে থাকে, তারপর তোমার ফাইব্রয়েড যদি থাকে, একটা ইয়াং মেয়েটার বয়স হচ্ছে গিয়ে ধরো 25-30, বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি, এই ধরনের পেশেন্ট থাকে, টিউমার, ফাইব্রয়েড ইউট্রাস, তখন তোমাকে জিজ্ঞেস করে যে এই পেশেন্টের বয়স হচ্ছে 25, তার বিয়ে হয়েছে 1 বছর, একটাও বাচ্চা নেই, এই ফাইব্রয়েড ইউট্রাসে তুমি কি অপারেশন করবে? তখন তো তুমি হিস্টেক্টমি বলতে পারবা না, তখন তোমাকে বলতে হবে যে আমি মায়োমেক্টমি করব। মানে তুমি ইউট্রাস রেখে দিবা, শুধু টিউমারটা ফেলে দিবা। অনেক ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে টিউমার থাকলে আমরা শুধু টিউমারটা ফেলি, পুরো ইউট্রাস ফেলি না। সেই অপারেশনটার নামই হচ্ছে মায়োমেক্টমি। তোমাকে যদি ডেফিনেশন জিজ্ঞেস করে তাহলে তুমি বলবা যে এ নিউক্লিয়েশন অফ মায়োমেটা ফ্রম দ্য ইউট্রাস লিভিং বিহাইন্ড দ্য অর্গান ক্যাপেবল অফ ফিউচার রিপ্রোডাকশন। তার মানে কি, তুমি ইউট্রাস থেকে মায়োমাটা ফেলে দিলে এবং ইউট্রাসটাকে মোটামুটি ফাংশনাল হিসেবে সেলাই করে আবার রিপেয়ার করে রেখে আসলা, যাতে সেখান থেকে পরবর্তীতে বাচ্চা হতে পারে, ইন অ্যান অ্যাটেম্প ফর প্রিজার্ভেশন অফ দ্য ফিউচার রিপ্রোডাকশন। ডেফিনেশন হয়তো জিজ্ঞেস করবে না, আমি বোঝানোর জন্য বললাম। এখন মায়োমেক্টমির ইম্পর্টেন্ট কনসিডারেশন কি, এটা তোমাদের অস্পিতে প্রায়ই থাকে। মায়োমেক্টমি করার আগে তোমাকে কি কি চিন্তা মাথায় আনতে হবে? প্রথম চিন্তাই হচ্ছে যে তুমি একটি ইয়াং পেশেন্টকে মায়োমেক্টমি করবে। কাজে তোমাকে এই কনসিডারেশনটা আনতে হবে যে এই পেশেন্টের আমার মায়োমেক্টমি এই কারণেই করব, আমার টার্গেট হচ্ছে টু প্রিজার্ভ হার মেনস্ট্রুয়াল ফাংশন অ্যান্ড টু প্রিজার্ভ হার রিপ্রোডাক্টিভ ফাংশন, যাতে সে বাচ্চা নিতে পারে, তার ইউট্রাসটা রেখে আসাটাই হচ্ছে আমার টার্গেট। এখন পেশেন্টকে এই ক্ষেত্রে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে কাউন্সিল। মায়োমেক্টমি অপারেশন মানে হচ্ছে আমি টিউমারটা ফেলে দিচ্ছি। এই অপারেশনের আগে আমরা রোগীকে
খুব ভালো মতো কাউন্সিলিং করে কনসেন্ট নিয়ে নেই। কাউন্সিলিং এর পার্টগুলো কি কি? প্রথমেই পার্ট থাকে সেটা হচ্ছে যে মায়োমেক্টমি মানে বড় টিউমার ফেলে দেওয়া। এই অপারেশন করার সময় প্রায়ই আমরা খুব বেশি বিপদে পড়ে যাই। যখন বড় একটি টিউমার আমরা ভেতর থেকে বের করার পরে অনেক সময় সিভিয়ার ব্লিডিং হতে থাকে ইউট্রাস থেকে, এবং সেই ব্লিডিং কিছুতেই কন্ট্রোল করা যায় না। অনেক ক্ষেত্রে তখন রোগীকে বাঁচানোর জন্য এবং ব্লিডিংটাকে কন্ট্রোল করার জন্য শেষে আমাদেরকে ইউট্রাসটা ফেলে দিতে হয়, আমরা ইউট্রাস রেখে আসতে পারি না। কাজে যত ইয়াং পেশেন্টই হোক না কেন, আমাকে কিন্তু রোগীকে কনসেন্ট নিতে হবে আর বোঝাতে হবে যে যদি বাই চান্স তার এই টিউমার অপারেশন করতে গিয়ে অনেক বেশি রক্তপাত হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু জরায়ু নাও রাখতে পারি এবং রোগীর জীবন বাঁচানোর জন্য আমাদের কিন্তু জরায়ুটা ফেলে দেওয়া লাগতে পারে। তখন কিন্তু রোগীর আর বাচ্চা হবে না অথবা মেনস্ট্রুয়েশনও হবে না। কাজেই এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কাউন্সিলিং এর পার্ট। মায়োমেক্টমি অপারেশনের আগে রোগীকে এটা বুঝিয়ে দিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মায়োমা অপারেশনে কিন্তু টিউমারটা ফেলে দেই এবং ইউট্রাসটাকে প্রিজার্ভ করতে সক্ষম হই। তারপরেও আমাদের কিন্তু পেশেন্টদেরকে এই কাউন্সিলিংটা করতে হবে। পাশাপাশি আর যে কাউন্সিলিং গুলো করতে হবে সেটা হচ্ছে যে মায়োমেক্টমি অপারেশন সে করছে, তার অনেক বড় টিউমার, অনেক ব্লিডিং হতো, মেনোরেজিয়া হতো, প্রচুর মেনস্ট্রুয়াল ব্লিডিং হতো, ব্লাড লস হতো। তাকে বলতে হবে যে তার কিন্তু মেনোরেজিয়া যে অনেক বেশি ব্লিডিং হতো সেই প্রবলেমটা থেকে যেতে পারে। 1 to 5% ক্ষেত্রে তার এই প্রবলেম থেকে যেতে পারে। এটা তাকে কাউন্সিলিং এ আগেই বলে নিতে হবে। তারপর তাকে আরেকটা কথা বলতে হবে যে তার কিন্তু আবার রিকার করতে পারে, মেনোরেজিয়া থেকে যেতে পারে, আবার তার এই টিউমার আমরা ফেলে দিয়েছি ইউট্রাসের আরেক জায়গা থেকে এই টিউমার আবার হয়ে যেতে পারে, কারণ এটা একটা পলিজেনেটিক ব্যাপার, জেনেটিক্যাল ইস্যু থাকে, আরেক জায়গা থেকে এই টিউমারটা হতে পারে। কাজে আমাদের বলতে হবে যে এই টিউমারটা আমরা ফেলে দিয়েছি, কিন্তু তার পরবর্তীতে কিন্তু ইউট্রাসে আবার টিউমার হতে পারে, রিকার করতে পারে। রিকারেন্স রেটটা হচ্ছে 30 থেকে 50%। তোমাদের কিন্তু অসপিতে এই স্টেশনগুলো থাকে, চেকলিস্টে এই পয়েন্টগুলো থাকে। তারপর তোমার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি হয়তো মায়োমেক্টমি করছো, ইয়াং পেশেন্ট, তার 1 বছর ধরে বিয়ে হয়েছে কিন্তু কোনো বাচ্চা হচ্ছে না। সে বুঝে নিয়েছে যে এত বড় টিউমারের জন্যই তার বাচ্চা আসছে না, হ্যাঁ, অথবা বাচ্চা আসে কিন্তু বাচ্চা থাকে না, অ্যাবর্শন হয়ে যায়, অনেক বড় টিউমার আছে এর জন্য। তোমাকে সেটাও কাউন্সিলিং করে নিতে হবে যে আপনার এই টিউমার ফেলার পরে প্রেগনেন্সির চান্স হচ্ছে 40 থেকে 60%। মানে 100% যে আপনি এই টিউমার ফেললেই একদম কনসিভ করবেন এবং প্রেগনেন্সিটা খুব সেফলি ক্যারি করতে পারবেন এমন নয়, এটা চান্স হচ্ছে 40 থেকে 60%। কাজে কাউন্সিলিং এ এই পার্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে রিকার হতে পারে এবং মেনোরেজিয়া থেকে যেতে পারে এবং তার প্রেগনেন্সির চান্স হচ্ছে 40 থেকে 60%, এবং তার সিভিয়ার ব্লিডিং হতে পারে, ব্লিডিং এর জন্য ইউট্রাস ফেলে দেওয়া লাগতে পারে। তাহলে তোমার মায়োমেক্টমি করার আগে প্রি রিকুইজিট কি? প্রি রিকুইজিট বলতে বোঝাচ্ছি যে মায়োমেক্টমি করার আগে অবশ্যই কি কাজটা করা উচিত। মায়োমেক্টমি করার আগে আমার মায়োমেক্টমি আমি কেন করছি সেটা আগে বলে নেই, যে মায়োমেক্টমি আমি কেন করছি। মায়োমেক্টমি আমি করছি ফাইব্রয়েড ইউটারাসের জন্য, কিন্তু পেশেন্টটা অনেক ইয়াং দেখে আমি ইউটারাসটা রেখে আসবো, টিউমারটা ফেলে দেবো। কাজে আমাকে বলতে হবে যে বিনাইন একটি টিউমার, ডিওমায়োমা ইন ইয়াং পেশেন্ট টু প্রিজার্ভ হার ফার্টিলিটি, অথবা পেশেন্ট সাফারিং ফ্রম ইনফার্টিলিটি, পেশেন্টের বাচ্চা হচ্ছে না, অথবা পেশেন্ট সাফারিং ফ্রম রিকারেন্ট অ্যাবর্শন, পেশেন্টের বাচ্চা আসে কিন্তু অ্যাবর্শন হয়ে যায়। কাজে এটাই ইন্ডিকেশন যে টু কারেক্ট হার ইনফার্টিলিটি প্রবলেম অর পেশেন্ট ইজ সাফারিং ফ্রম রিকারেন্ট অ্যাবর্শন ডিউ টু মায়োমা। এই কারণে আমি মায়োমেক্টমি করছি, যে তার ফার্টিলিটি অথবা প্রেগনেন্সির চান্সটাকে বাড়ানোর জন্য। কাজে প্রি রিকুইজিট হিসেবে আমাকে দেখতে হবে যে পেশেন্টের বাচ্চা হচ্ছে না দেখে আমি মায়োমেক্টমি করছি, তার হাজবেন্ড ঠিক আছে তো, তার হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিসটা আমাদের করে নিতে হবে। এটা প্রচুর তোমাদের জিজ্ঞেস করে যে প্রি রিকুইজিট কি, মায়োমেক্টমি করার আগে তোমার কি দেখাটা জরুরি। তোমার দেখাটা জরুরি যে হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিসের রিপোর্ট ভালো আছে কিনা, মানে মহিলা একাই দায়ী কিনা যে তার টিউমারের জন্য বাচ্চা আসছে না, এমন কিনা না, হাজবেন্ডেরও প্রবলেম থাকতে পারে, তাই না? কাজে আমাকে সিমেন অ্যানালাইসিসটা হাজবেন্ডের বা পার্টনারের করে নিতে হবে মায়োমেক্টমি করার আগে। এটাই হচ্ছে প্রি রিকুইজিট। এখন মায়োমেক্টমির ইন্ডিকেশন তো বললাম যে ফার্টিলিটির জন্য, যারা ইনফার্টিলিটিতে সাফার করছে বা রিকারেন্ট প্রেগনেন্সি লস হচ্ছে, এরকম রিপ্রোডাক্টিভ ইয়াং এজ ওমেনদের আমরা মায়োমেক্টমি করি।
তো মায়োমেক্টমি কি সবার ক্ষেত্রে করব? ধরো পেশেন্ট মায়োমা নিয়ে এসছে, তাহলে কি সবার ক্ষেত্রে কি মায়োমেক্টমি অপারেশন করব? না, এটার আবার কিন্তু কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে যে কাদের ক্ষেত্রে আমরা মায়োমেক্টমি করতে পারবো না। এক নম্বর হচ্ছে যে পেশেন্ট হয়তো চাচ্ছে যে তার ইউট্রাস থাকুক, তারপরেও আমরা দেখা গেল যে না, আমরা ইউট্রাস থাকুক বললেই আমরা ইউট্রাস রেখে শুধু মায়োমা ফেলে দেব, এমন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার পেশেন্টের বয়স হচ্ছে 45, পেরিমেনোপোজাল, অথবা পেশেন্ট মেনোপোজ হয়ে গেছে, তার বড় একটা টিউমার আছে, টিউমারটা হঠাৎ করে আরো বেশি বড় হচ্ছে, গ্রো করছে, তার মানে গ্রোয়িং মায়োমা ইন মেনোপোজাল লেডি অর পেরিমেনোপোজাল লেডি, বড় হয়ে যাচ্ছে টিউমারটা, সেক্ষেত্রে আমরা কিন্তু কখনোই মায়োমেক্টমি করবো না, আমরা পুরো টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করবো। তাহলে বলতে হবে যে গ্রোয়িং মায়োমা ইন পেরিমেনোপোজাল অর মেনোপোজাল লেডি। আর আরেকটা হচ্ছে ইনফেক্টেড মায়োমা, মায়োমা আছে কিন্তু সেটা ইনফেকশন হয়ে আছে, অনেক বেশি পেইন হয় রোগীর প্রায়, হ্যাঁ, ওটার মধ্যে অনেক বেশি ব্লাড জমা হয়েছে, ডিজেনারেশন হয়েছে, এরকম ইনফেক্টেড মায়োমাও আমরা কিন্তু মায়োমেক্টমি করবো না, পুরো ইউটেরাস ফেলে দেবো। আরেকটা হচ্ছে সাসপেক্টেড ম্যালিগনেন্ট চেঞ্জ ইন দ্য টিউমার, মানে তোমার লিওমায়োমা না, হয়তো মনে হচ্ছে যে এটা কোনো ম্যালিগনেন্ট টিউমার, লিওমায়োসার্কোমা। আমার যদি যে কোনো ধরনের কনফিউশন হয় যে এই মায়োমাটা বিনাইন না ম্যালিগনেন্ট, এটার মধ্যে ম্যালিগনেন্ট চেঞ্জ মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু টিউমার ফেলবো না, আমরা কিন্তু পুরো ইউট্রাস সহ ফেলে আসবো। কাজে সাসপিশন অফ ম্যালিগনেন্ট চেঞ্জ, লিওমায়োসার্কোমা, সেক্ষেত্রেও আমরা কিন্তু মায়োমেক্টমি করব না। কাজে ইনফেক্টেড ফাইব্রয়েড হলে করব না, অথবা গ্রোয়িং মায়োমা ইন পেরিমেনোপোজাল অথবা মেনোপোজাল লেডি, তাদের ক্ষেত্রে করব না, অথবা সাসপিশন অফ ম্যালিগনেন্ট চেঞ্জ ইন মায়োমা, সেক্ষেত্রেও আমরা কিন্তু মায়োমেক্টমি করব না। আর তাহলে মায়োমেক্টমি আমার মনে হয় এই পয়েন্টগুলো তোমাদের জানলেই চলবে। তো আর কিছু নেই, আজকের ক্লাসে তোমাদের জন্য এতটুকুই আমার মনে হয় যথেষ্ট। তা আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।